তো আমরা পিরিয়ডিক টেবিলের ক্লাসে ফেরত এলাম। আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি এগুলো আলোচনা করেছি। তার ভিত্তিতে আমরা কিছু কোশ্চেন আলোচনা করি। বুঝতে পেরেছো? তোমাদের সাথে পিরিয়ডিক টেবিল এই ধরনের কোশ্চেনের খুব চল আছে। অ্যারেঞ্জ the following compound. Arrange the following compound. Following element compound এর দরকার নেই, এখন element. Arrange the following elements in order to their increasing electron affinity. নিচের মৌলগুলিকে তাদের ইলেকট্রন অ্যাফিনিটির ক্রমবর্ধমান মানে সাজাও। দিয়ে ধরো তোমাকে হ্যালোজেন গুলো দিল, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, এগুলো তোমাকে দিয়ে বললো এদেরকে অ্যারেঞ্জ করো। কিভাবে অ্যারেঞ্জ করবে? এদের ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি অনুযায়ী। এখন যে এলিমেন্টগুলো তোমাকে দেয়া হলো, তোমরা খেয়াল করে দেখবে এরা সব হচ্ছে গ্রুপ 17B অর্থাৎ হ্যালোজেন ফ্যামিলি। এরা কোন ফ্যামিলির এলিমেন্ট? গ্রুপ 17। গ্রুপ 17-এ যে হ্যালোজেন ফ্যামিলি আছে, হ্যালোজেন মৌল আছে, এরা হচ্ছে তার এলিমেন্ট। যেমন প্রথম আছে ফ্লোরিন, তারপরে আছে ক্লোরিন, তারপরে আছে ব্রোমিন, তারপরে আছে আয়োডিন। একই গ্রুপে পরপর যদি আমি উপর থেকে নিচের দিকে সাজাই তাহলে এলিমেন্টগুলোর এই হচ্ছে অবস্থা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন গ্রুপ বরাবর যদি উপর থেকে নিচের দিকে নামা যায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু হ্রাস পায়, কমে। ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজেস। এটা হচ্ছে সাধারণ নিয়ম। বুঝতে পেরেছ? ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায়, ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালু ডিক্রিজেস, কমে যায়। উপর থেকে নিচের দিকে নামো, ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। তাহলে আমি যদি ইনক্রিজিং ইলেকট্রন অ্যাফিনিটিতে সাজাতে চাই, তার মানে ছোট থেকে বড়তে যেতে হবে। তাহলে সেই হিসাবে আয়োডিন, তার ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে কম, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন, এই হওয়ার কথা, তাই না? কিন্তু এই অর্ডারটা এখানে হয় না। এই হয় না বলেই এটা তোমায় করতে দেয়, এটা ঠিক জেনারেল রুলের মধ্যে পড়ে না। তাহলে কি হয়? আয়োডিনের সবচেয়ে কম, এটা ঠিক, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন নয় ফ্লোরিন, তারপর ক্লোরিন। এটা কারণ কি সেটা একটু বলি। ইলেকট্রন অ্যাফিনিটি তোমার মনে আছে ডেফিনেশন, আমি কয়েকটা ক্লাস আগে পড়িয়েছিলাম, যে কোনো একটা নিউট্রাল গ্যাসিয়াস অ্যাটম, নিস্তড়িত গ্যাসীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন প্রবেশ করানো হলে যে শক্তি মুক্ত হবে তাকে আমরা বলি ইলেকট্রন আসক্তি। এখন অ্যাটম যত সাইজে ছোট হবে তত তার ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হওয়া উচিত। সেই যুক্তিতে ফ্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ক্লোরিনের চাইতে বেশি হওয়া উচিত, কিন্তু এখানে আমরা দেখছি উল্টো। কেন উল্টো? দেখো, ফ্লোরিন তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 9, ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2 2s2 2p5। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, তার যদি তুমি কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে ফ্লোরিনে আছে 9টা ইলেকট্রন, কক্ষপথ হচ্ছে 2টো। ক্লোরিনে আছে 17টা ইলেকট্রন, কক্ষপথ হচ্ছে 3টে।
এখন দেখো এই ফ্লোরিন অ্যাটমটা সাইজে এতই ছোট যে 9টা ইলেকট্রন থাকলেও 9টা ইলেকট্রন পরস্পরের একেবারে গা ঘেঁষাঘেঁষি করে থাকে, একটার সাথে আরেকটা খুব কাছাকাছি অবস্থান করে, তাই তাদের মধ্যেই একটা স্ট্রং ফোর্স অফ রিপালশন কাজ করে। সেখানে গিয়ে তুমি আর একটা ইলেকট্রনকে সেখানে ঢোকাতে চাইছো, ফোর্স অফ রিপালশন তো থাকবেই, ফলে ইলেকট্রনটা ঢোকা তুলনায় কঠিন হয়ে পড়ে। যতটা সহজে ঢুকবে ভেবেছিলাম ততটা সহজে ইলেকট্রন কিন্তু প্রবেশ করে না। ক্লোরিনে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। কটা ইলেকট্রন আছে? টোটাল 17টা ইলেকট্রন আছে, কিন্তু ক্লোরিন অ্যাটমটা সাইজে আবার অনেকটা বড়ও বটে, অনেকটা আকারে বড়। আকারে বড় হওয়ার জন্য এই 17টা ইলেকট্রন ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে, ফলে তাদের মধ্যে ফোর্স অফ রিপালশন তুলনায় কম হয়। ফলে বাইরে থেকে একটা ইলেকট্রন সহজে, ফ্লোরিনের চাইতে সহজে সেখানে প্রবেশ করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে ক্লোরিন নর্মাল যে নিয়ম, সাধারণ নিয়মের বাইরে চলে যায় কেবল সাইজের জন্য। ফ্লোরিন অ্যাটমটা সাইজে এতটাই ছোট হয়ে যায় যে 9টা ইলেকট্রনও তার মধ্যে খুব কাছাকাছি থাকতে বাধ্য হয়, অন্তত ক্লোরিনের রেসপেক্টে তো বটে। ক্লোরিন অ্যাটম সাইজে বড় হওয়ার জন্য ইলেকট্রনগুলো তুলনায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তুলনায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে ফোর্স অফ রিপালশন কম হয়। ফোর্স অফ রিপালশন কম হলে ইলেকট্রনটা সহজে সেখানে প্রবেশ করতে পারে। সেই জন্য ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের চেয়ে বেশি হয়। এটা শুধু ক্লোরিনের ব্যাপার না, তুমি যদি গ্রুপ 16-এ যাও, গ্রুপ 16-এও কি কি এলিমেন্ট আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো হিসাব অনুযায়ী অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু হয় সালফারের। বুঝতে পেরেছো? এই গ্রুপ তোমার 16, গ্রুপ 17, এইখানে এই নিয়মের ব্যতিক্রমগুলো দেখা হবে যে সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি অক্সিজেনের চেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের চেয়ে বেশি, ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি এটা ফ্লোরিনের চেয়ে বেশি, সালফারের ইলেকট্রন অ্যাফিনিটি এটা অক্সিজেনের চেয়ে বেশি। এইরকম ডিসঅর্ডার গুলো তোমার দেখতে পাই আমরা। সেই জন্য কোশ্চেন গুলো করে, কেউ যদি একদম নর্মাল নিয়ম মেনে করে দেয় তাহলে তার ভুল হবে, এটা সঠিক হবে। অন্য প্রশ্নে যাই। ধরো এরকম প্রশ্ন করলো, অ্যারেঞ্জিং following elements in order to their increasing বা ডিক্রিজিংও দিতে পারে এখানে, ইনক্রিজিং আয়নাইজেশন পোটেনশিয়াল, ইনক্রিজিং আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নায়ন বিভব, ইনক্রিজিং আয়নাইজেশন পোটেনশিয়াল ওদের সাজাতে হবে। কি আছে? নাইট্রোজেন, আর কি আছে? কার্বন, ফ্লোরিন, অক্সিজেন। নাইট্রোজেন, কার্বন, ফ্লোরিন, অক্সিজেন। এবার দেখো এরা সব সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট, তাই না? দ্বিতীয় পর্যায়ের মৌল। মৌলগুলোকে যদি আমি বাঁ দিক থেকে ডান দিকে সাজাই তাহলে প্রথম আসে কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। এবার আমরা জানি একটা গ্রুপ ধরে বাঁ দিকে থেকে ডান দিকে গেলে আইপি ভ্যালু বাড়ে।
আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু বৃদ্ধি পায়, আইপি ভ্যালু ইনক্রিজেস। ঠিক আছে, কিন্তু এখানে আমরা জানি যে নাইট্রোজেন আর অক্সিজেনের অর্ডারটা কি হওয়া উচিত ছিল? সাধারণ নিয়ম অনুযায়ী কার্বন সবচেয়ে ছোট, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু এরকম যদি তুমি করো কাটা। সঠিকটা কি? কার্বন সবচেয়ে ছোট ঠিক, কিন্তু তারপর নাইট্রোজেন নয়, অক্সিজেন, তারপর নাইট্রোজেন এবং ফ্লোরিন ম্যাক্সিমাম। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা নর্মাল নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল সেটা এক্ষেত্রে হয় না। অক্সিজেনের নাইট্রোজেনের চেয়ে বেশি হওয়া উচিত ছিল, বাস্তবে হয়ে যায় উল্টোটা। এটার কারণ তোমাদের আয়নাইজেশন পোটেনশিয়াল পড়াতে গিয়ে আমি বলেছি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে আউটার মোস্ট শেলে হাফ ফিল্ড পি অরবিটাল আছে। এই বিন্যাসটা অত্যন্ত স্থায়ী, খুবই এক্সট্রিমলি স্টেবল কনফিগারেশনে হয়। তাই নাইট্রোজেন থেকে একটা ইলেকট্রন বার করতে অনেক বেশি শক্তি লাগে, কার তুলনায়? অন্তত অক্সিজেনের তুলনায় বেশি লাগে। সেই জন্য নাইট্রোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি ভ্যালুটা সবসময় অক্সিজেনের চাইতে বেশি হয়। ঠিক আছে, তো এরকম তোমাকে এই বিভিন্ন তোমার অর্ডার দিয়ে দেবে যেখানে এক্সেপশন গুলো রয়েছে। ধরো তোমাকে বললো অ্যারেঞ্জিং দি ফলোইং এলিমেন্টস in order to their decreasing atomic size, to their decreasing atomic size, এরকম দিল তোমাকে ডিক্রিজিং অ্যাটমিক সাইজ। ঠিক আছে, কি দিল? বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। হ্যাঁ, বোরন মানে তুমি বুঝতে পারছো আমি গ্রুপ 13 এলিমেন্ট গুলোর কথা বলছি। বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম এবং থ্যালিয়াম। তোমরা বুঝতে পারছো আমরা গ্রুপ 13 এলিমেন্ট গুলোর কথা বলছি। এবং গ্রুপ 13 এই এলিমেন্ট গুলোর অবস্থান কিরকম? গ্রুপ 13 এই এলিমেন্ট গুলোকে যদি পরপর সাজায় তাহলে প্রথমে রয়েছে বোরন, তারপর রয়েছে অ্যালুমিনিয়াম, তারপর রয়েছে গ্যালিয়াম, তারপরে রয়েছে ইন্ডিয়াম এবং শেষে রয়েছে থ্যালিয়াম। তো আমরা জানি যে উপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমিক সাইজ বাড়ে, অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, পরমাণু আকারে বড় হয়। যত আমি উপর থেকে নিচের দিকে নামবো তত পরমাণু আকারে বড় হবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে। আমি তোমাদের পড়ানোর সময় পড়েছিলাম যে গ্যালিয়ামের 3d অরবিটালটা পুরোপুরি ভর্তি হয়, তো স্ক্রিনিং এফেক্টটা সেখানে খুব এফেক্টিভ হয়ে যায়। এবং ডি অরবিটালের ইলেকট্রনের স্ক্রিনিং এফেক্ট কম বলে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে যায়। তার জন্য গ্যালিয়ামের সাইজটা কিন্তু অ্যালুমিনিয়ামের চাইতে ছোট হয়। তাহলে জেনারেলি যেটা হওয়া উচিত ছিল বোরন লেস দ্যান অ্যালুমিনিয়াম, লেস দ্যান গ্যালিয়াম, লেস দ্যান ইন্ডিয়াম, লেস দ্যান থ্যালিয়াম, এটা হওয়া উচিত ছিল। কিন্তু হয় কোনটা? এটা হয় না, দেখো কাটা দিয়ে রাখলাম, এটা হয় না। হয় কোনটা? বোরন, তারপরে গ্যালিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। বুঝতে পেরেছো? তো এই ধরনের কোশ্চেন পিরিয়ডিক টেবিলে আসবার সম্ভাবনা খুব আছে। আবার ধরো অ্যারেঞ্জিং দি ফলোইং অক্সাইড, অ্যারেঞ্জিং দি ফলোইং অক্সাইড। অক্সাইড মানে কম্পাউন্ড, বুঝতেই পারছো। in their decreasing basic nature, decreasing basic nature মানে হচ্ছে increasing acidic nature। তো কি দিল তোমাকে হয়তো দিল Cl2O7, P2O5, MgO,
Al2O3 এই চারটে অক্সাইড দিয়ে বললো যে এদেরকে ডিক্রিজিং বেসিক নেচার। তো অক্সাইড পড়িয়েছি আমি তোমাদের, মেটালিক অক্সাইডস আর বেসিক ইন নেচার and non-metallic oxides are acidic in nature. Metallic oxide ধাতব অক্সাইড হলে ক্ষারকীয় হবে, অধাতব অক্সাইড মানে আম্লিক। তো এখানে অক্সিজেনটা তো কমন হবে কারণ অক্সাইড কম্পাউন্ড, এলিমেন্টগুলো আলাদা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্লোরিন। তোমরা যদি খুব ভালো করে খেয়াল রাখো তাহলে দেখবে এলিমেন্টগুলো আলাদা হলেও এরা কিন্তু সবাই 3 নম্বর পিরিয়ডের মৌল। All the elements are belong to third period of the periodic table. কিভাবে আছে? প্রথমে আছে ম্যাগনেসিয়াম গ্রুপ 2 তে, তারপর আছে অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এ, তারপর ফসফরাস গ্রুপ 15 এ, তারপর ক্লোরিন গ্রুপ 17 এ। এবার বাঁ দিক থেকে ডান দিকে তুমি যাচ্ছ, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, কমে যায়, অধাতু ধর্ম বাড়ে। মেটালিক ক্যারেক্টার যদি ডিক্রিজ করে তাহলে নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে সবচেয়ে বেশি মেটালিক ক্যারেক্টার তার ম্যাগনেসিয়ামের, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ফসফরাস এবং সবচেয়ে কম ক্লোরিনের। তাহলে ক্লোরিনের নন মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি। নন মেটালিক ক্যারেক্টার বেশি হলে কি হবে? তার অক্সাইডটা অ্যাসিডিক হবে। এখানে বলেছে ডিক্রিজিং বেসিক নেচারের সাজাতে হবে, অর্থাৎ সবচেয়ে বেসিক যে তাকে আগে রাখতে হবে। তাহলে অর্ডারটা কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড হবে সবচেয়ে বেশি, বেসিক, সে আগে থাকবে, তারপর অ্যালুমিনিয়ামের অক্সাইড Al2O3, তারপরে P2O5, তারপরে Cl2O4। পরিষ্কার হবে? বেশ, আর একটা কোশ্চেন দেখায়, দেখো এই এক ধরনের এগুলো হচ্ছে। ধরো তোমাকে বললো A, B, C তিনটে এলিমেন্ট, there are 3 elements called A, B and C. এর অ্যাটমিক নাম্বার Z, B এর অ্যাটমিক নাম্বার Z+1, C এর অ্যাটমিক নাম্বার Z+3। ঠিক আছে, দিয়ে বললো বি হচ্ছে একটা ইনার্ট এলিমেন্ট, নিষ্ক্রিয় মৌল। ইনার্ট এলিমেন্ট মানে কোথায় থাকবে? গ্রুপ 18 এ। বি হচ্ছে একটা ইনার্ট এলিমেন্ট, নিষ্ক্রিয় মৌল, তাহলে কোন গ্রুপে সে বিলং করবে? গ্রুপ 18 এ। দিয়ে একটা এই তথ্যটা তোমায় দিয়ে দিল, তিনটে এবিসি, তিনটে এলিমেন্ট, তাদের অ্যাটমিক নাম্বার একজনের জেড, একজনের হচ্ছে Z+1, একজনের Z+3। এদের মধ্যে একমাত্র বি সম্পর্কে একটা ইনফরমেশন পাওয়া গেল যে বি হচ্ছে গিয়ে একটা ইনার্ট এলিমেন্ট। এইবার প্রথম প্রশ্ন করা হলো যে বি যদি, ইফ বি বিলংস টু সেকেন্ড পিরিয়ড, যদি বি বিলংস টু সেকেন্ড পিরিয়ড, বি যদি দ্বিতীয় পর্যায়ে থাকে, if B belongs to second period, B যদি দ্বিতীয় পর্যায়ে থাকে, B belongs to second period, what is the position of A and C in the periodic table? In the periodic table A আর C এর পজিশনটা কি সেটা তোমাকে আগে বলতে হবে। তা বি হচ্ছে ইনার্ট, সে কোথায় আছে? গ্রুপ 18 এ।
এর অ্যাটমিক নাম্বার বি এর চাইতে 1 ইউনিট কম, তার মানে এ বি এর চাইতে এক ঘর বাঁ দিকে থাকবে। অ্যাটমিক নাম্বার অফ এ ইজ 1 ইউনিট লেস দ্যান দ্যাট অফ বি। বি থাকে 18-তে, তাহলে এ এক ঘর বাঁ দিকে থাকবে। তাহলে বি আছে 2 নম্বর পিরিয়ডের 18 নম্বর গ্রুপে। তাহলে এর পজিশনটা কি হবে? এর পজিশন হবে পিরিয়ড 2 গ্রুপ 17। 18-র এক ঘর বাঁ দিকে থাকা মানে 17-তে থাকা, গ্রুপ 17। আর সি কোথায় থাকবে? সি এর অ্যাটমিক নাম্বার আবার বি এর চাইতে 2 ইউনিট বেশি, তাহলে 2 ঘর ডান দিকে থাকবে। সি এর পজিশনটা হবে 2 ঘর ডান দিকে। এবার 18 নম্বর গ্রুপে তো ওই পিরিয়ডে আর জায়গা নেই, 18টাই তো লাস্ট, তাহলে 2 ঘর ডান দিকে যেতে গেলে তাকে পরের পিরিয়ডে আসতে হবে, তার মানে 3 নম্বর পিরিয়ডে। 1, 2 সেকেন্ড গ্রুপ। তাহলে সি আছে, সি এর পজিশনটা হচ্ছে পিরিয়ড 3। দেখো এটা বুঝতে পারলে কিনা? পিরিয়ড 3 গ্রুপ 2। 2 ঘর ডান দিকে থাকা, ওই 18এই তো যে কোনো পিরিয়ড কমপ্লিট, তাহলে আর ডান দিকে যাবে কি করে? তাকে তাহলে পরের পিরিয়ডে নেমে আসতে হবে। পরের পিরিয়ড মানে হচ্ছে 3 নম্বর পিরিয়ড, তার 2 নম্বর ঘরে থাকবে। তাহলে একটা কোশ্চেন সলভ করো। সেকেন্ড কোশ্চেন ধরো, এটা মুছে দিলাম আমি। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ মেটাল অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন মেটাল? কোনটা ধাতু এবং কোনটা অধাতু? হুইচ ওয়ান ইজ মেটাল অ্যান্ড হুইচ ওয়ান ইজ নন মেটাল? তো সি যেহেতু 2 নম্বর গ্রুপে আছে, মানে এক্সট্রিম লেফটে আছে, তাহলে শিওরলি সি ইজ মেটাল। সি ইজ মেটাল, কারণ সি বিলংস টু গ্রুপ 2 ইন দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে সি ইজ মেটাল, নো ডাউট অ্যাবাউট ইট। এবং অ্যাট দ্য সেম টাইম এ ইজ নন মেটাল, কারণ এ আবার উল্টো দিকে 17 নম্বরে আছে, মানে এক্সট্রিম রাইটে আছে। সো এ ইজ এ নন মেটাল। What about B? B is also non-metal, যে কোনো নিষ্ক্রিয় পদার্থই non-metal। এবং সঙ্গে তুমি লিখে দেবে and at the same time it is inert, and at the same time it is inert। একই সঙ্গে এটা নিষ্ক্রিয় বটে, at the same time it is inert, নন মেটালও বটে, নিষ্ক্রিয় বটে। ঠিক আছে? তাহলে থার্ড কোশ্চেন দিল, কার আয়নাইজেশন পোটেনশিয়ালের মান সবচেয়ে বেশি? হুইচ ওয়ান হ্যাজ হাইয়েস্ট আয়নাইজেশন পোটেনশিয়াল ভ্যালু অ্যান্ড হুইচ ওয়ান হ্যাজ লোয়েস্ট? হাইয়েস্ট এবং লোয়েস্ট দুটোই বিচার করো। কার আয়নাইজেশন পোটেনশিয়ালের ভ্যালু সবচেয়ে বেশি, কার সবচেয়ে কম? এখন আমরা জানি জেনারেলি নন মেটালগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল বেশি হয়, মেটালগুলোর আয়নাইজেশন পোটেনশিয়াল কম হয়। তো এখানে দুটো নন মেটাল আছে, এ আর বি, তার মধ্যে কার বেশি হবে? অবশ্যই বি এর বেশি হবে। কেন বি এর বেশি হবে? কারণ বি হচ্ছে ইনার্ট এলিমেন্ট, তার আউটার মোস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এক্সট্রিমলি স্টেবল, সেখান থেকে একটা ইলেকট্রন বার করতে প্রচুর এনার্জি লাগে। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়াল, ম্যাক্সিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল হবে বি এর। ম্যাক্সিমাম আইপি ভ্যালু এটা হবে বি এর। ম্যাক্সিমাম আইপি ভ্যালু কার? বি এর, বিকজ this is inert। This is inert element। আর লোয়েস্ট কার হবে? যে মেটাল তারই লোয়েস্ট হবে। মিনিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল, মিনিমাম আয়নাইজেশন পোটেনশিয়াল। এটা সি মেটাল বলে। সিমিলারলি আমাকে যদি বলে ইলেকট্রন অ্যাফিনিটি কার সবচেয়ে বেশি হবে, দেখো আমরা জানি জেনারেলি নন মেটালের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়, তাই না? সেক্ষেত্রে তোমরা বলবে তাহলে এ আর বি এর ইলেকট্রন অ্যাফিনিটি সবচাইতে বেশি হবে। আমি কিন্তু তা বলবো না, কারণ বি হচ্ছে ইনার্ট, বি ইলেকট্রন নিতেই চাইবে না,
তার নিজের কনফিগারেশনটা এত স্থায়ী বলেই তো সেই ইনার্ট, কারোর সাথে যুক্ত হতে চায় না। তাই ইলেকট্রন অ্যাফিনিটি কার হাইয়েস্ট এটা যদি বলতে হয়, তাহলে আমি বলবো এর ইলেকট্রন অ্যাফিনিটি, ম্যাক্সিমাম ইলেকট্রন অ্যাফিনিটি এ, কারণ নন মেটাল। নন মেটাল বলে এর সবচেয়ে বেশি। আর মিনিমাম ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে বি এর, এবং সেটা নন মেটাল বলে না, নন মেটালের চাইতেও বড় কথা সে ইনার্ট এলিমেন্ট বলে। ইনার্ট এলিমেন্টের আয়নাইজেশন পোটেনশিয়াল খুব হাই হয় এবং ইলেকট্রন অ্যাফিনিটি খুব মিনিমাম হয়। ইলেকট্রোনেগেটিভিটি কার সবচাইতে বেশি হয়? অবশ্যই এর হবে। ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি হচ্ছে এর নন মেটাল বলে। আর মিনিমাম ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সি এর হবে। সি এর হবে, এখানে কিন্তু বি এর হবে না, কারণ বি তো কম্পাউন্ডই তৈরি করে। ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টিটা কম্পাউন্ড তৈরি না করলে আসবে কোথা থেকে? তাহলে মিনিমাম ইলেকট্রোনেগেটিভিটি হবে কিন্তু সি এর, কারণ সেটা মেটাল। এবার ধরো ভ্যালেন্সি লিখতে দিল তোমাকে, যোজ্যতা। ভ্যালেন্সি লিখতে গেলে এ আছে কোথায়? গ্রুপ 17। গ্রুপ 17 থাকলে গ্রুপ ভ্যালেন্সি হচ্ছে 7। হ্যাঁ, ভ্যালেন্সি অফ এ, ভ্যালেন্সি অফ এ, মেন ভ্যালেন্সি। মেন ভ্যালেন্সি কিন্তু আমরা বলি 8 - 7 সমান হচ্ছে 1। 17 নম্বর গ্রুপে আছে মানে আউটার মোস্ট শেলে 7টা ইলেকট্রন আছে। যে 17 নম্বর গ্রুপে বিলং করছে তার আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে। তার মেন ভ্যালেন্সি হচ্ছে 8 - 7 সমান 1। হ্যাঁ, আর যদি তুমি গৌণ যোজ্যতা ধরো, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে 7 আর একটা ভ্যালেন্সি পাবে। গ্রুপ ভ্যালেন্সিও আমরা এটাকে বলি। এটা মেজর না, এটা মাইনর ভ্যালেন্সি। আচ্ছা, বি এর তো কোনো ভ্যালেন্সির ব্যাপারই নেই, কারণ সেই ইনার্ট, সে কারোর সাথে যুক্ত হতে চায় না। কিন্তু সি এর ভ্যালেন্সি কত হবে? 2। ভ্যালেন্সি অফ সি is 2, কারণ সে 2 নম্বর গ্রুপে আছে, আউটার মোস্ট শেলে 2টো ইলেকট্রন আছে, তার ভ্যালেন্সি হবে 2। ঠিক আছে, এইরকম করে তোমাকে ছোট ছোট প্রশ্ন পিরিয়ডিক টেবিল থেকে দিতে পারি। তা আমরা এই অবধি পড়াশোনা করলাম। পিরিয়ডিক টেবিল আমরা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি। আমরা আগামী দিনে কেমিক্যাল বন্ডিং নতুন চ্যাপ্টার পড়া শুরু করব। ঠিক আছে, এই পর্যন্ত।